আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা এইডস নিয়ে আলোচনা করব। এইডসের কারণ, লক্ষণ এবং প্রতিকার। তাহলে এই যে দেখো এইডসটা, এটা কি জিনিস? এইডস হচ্ছে একটা রোগ যেটা এইচআইভি ভাইরাসের কারণে হয়। এইচআইভি হচ্ছে ওর ভাইরাসটা, হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস। এই যে ভাইরাসটার কারণে এইডস রোগটা হচ্ছে। এখন এই ভাইরাসটা যখন তোমার দেহে প্রবেশ করে, সেক্ষেত্রে ও কী করে? তোমার শ্বেত রক্তকণিকাগুলোকে নষ্ট করে ফেলে। শ্বেত রক্তকণিকার কাজ কি? জীবাণু ভক্ষণ করা, তাই না? শ্বেত রক্তকণিকা হচ্ছে জীবাণু ভক্ষণ করে। এখন বাইরে থেকে যে কোনো রোগ জীবাণু যদি প্রবেশ করে, সেক্ষেত্রে শ্বেত রক্তকণিকা ওটাকে মেরে ফেলতেছে। কিন্তু এইচআইভি ভাইরাসটা তোমার শ্বেত রক্তকণিকাকেই মেরে ফেলতেছে। তাহলে সে আবার জীবাণু কিভাবে ধ্বংস করবে? যার জন্য তোমার দেহে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে এবং তোমার ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি কমায় ফেলায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমাদের হচ্ছে এই সময়টা অনেক শরীরের ভিতর অনেক রোগ জীবাণু বাসা বাঁধে এবং এত রোগ জীবাণু কি করে? তোমার যে মানুষের যে দেহটা, ওইটাকে হচ্ছে তোমার মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। এবং এইডস হইলে কিন্তু তোমার মৃত্যু অনিবার্য। কি জন্য? কারণ এটাকে ঘাতক ব্যাধি বলা হয়। ঘাতক ব্যাধি বলার কারণ হচ্ছে এই যে ভয়াবহতা তো আমি তোমাকে বললামই, কিন্তু এটার কোনো চিকিৎসাও আবিষ্কার হয় নাই, কোনো প্রতিষেধক নাই, কোনো চিকিৎসা নাই। যার জন্য এইডসকে কি বলা হয়? ঘাতক ব্যাধি বলা হয়। তাহলে এই যে ভয়ঙ্কর রোগটা, এটা কিভাবে হইতে পারে? চলো আমরা ওর কারণগুলা দেখি। এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। কি জন্য? কারণ এইডস হচ্ছে তোমার তরল পদার্থের মাধ্যমে খুব দ্রুত বা ওর সংস্পর্শের কারণই হচ্ছে তোমার তরল পদার্থ আদান প্রদান। সেক্ষেত্রে এই যে দেখো যৌন মিলন বলে দিছে, এখানে কি হবে? অবশ্যই বীর্য আদান প্রদান হবে। সেক্ষেত্রে আদান প্রদান না, শুধু এক দেহ থেকে আরেক দেহে যাবে। সেক্ষেত্রে এই যে অনিরাপদ যৌন মিলনের ক্ষেত্রে তোমার যে লিকুইডটা ট্রান্সফার হইল, ওইখানের মাধ্যমে যখন এইচআইভি ভাইরাসটা একজন দেহ থেকে আরেকজন সুস্থ ব্যক্তির দেহে চলে আসতেছে, তখন কিন্তু সে এইডসে আক্রান্ত হয়ে যাবে। এরপরে দেখো দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ। মনে করো অনেক বেশি রক্তক্ষরণ হইলো, তোমাকে এখন রক্ত দেওয়া প্রয়োজন। অথবা ধরো প্রসবজনিত কারণে, প্রসবের ক্ষেত্রে আমরা জানি মায়েদের মাঝে মাঝে অনেক বেশি রক্তক্ষরণ হইতে দেখা যায়। সেক্ষেত্রে তাকে অবশ্যই এক্সট্রা করে রক্ত দেওয়া লাগবে। এছাড়াও ধরো বড় ধরনের কোনো অপারেশন হইলো, ওই অপারেশনে তোমাকে রক্ত প্রদান প্রয়োজন হইলো এরকম। অথবা রক্ত শূন্যতা হইলে আমরা জানি যে নিয়মিত রক্ত প্রদান করতে হয়। তারপরে হচ্ছে তোমার আয়রন সমৃদ্ধ খাবার বেশি খাইতে হয়, তাহলে রক্ত শূন্যতা, সেক্ষেত্রে রক্ত দিতে হবে। থ্যালাসেমিয়া রোগীরা হচ্ছে তোমার বংশগতীয়ভাবে রক্ত শূন্যতা জিনটা পায়। এখন এই রক্ত শূন্যতা কিন্তু এইটার মতো এত স্বাভাবিক না। এই থ্যালাসেমিয়াটা হচ্ছে অনেক বেশি ভয়ঙ্কর এই জন্য, কারণ তুমি জানো রক্ত শূন্যতা দেখা দিলে তোমাকে আয়রন সমৃদ্ধ খাবার খাইতে হবে। কিন্তু থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রেও রক্ত শূন্যতা দেখা দেয়, কিন্তু ওরা যখন আয়রন সমৃদ্ধ খাবার খাইতে যায়, তখন ওদের দেহে আয়রনটা শোষিত হয় না, আয়রন জমা হয়ে থেকে যায় এবং ওই জমা থাকার কারণে ওইটা ওদের দেহে আরো বেশি ক্ষতি করে। তাহলে তুমি দেখো, রক্ত উৎপন্ন হওয়ার জন্য তোমার আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন, কিন্তু তুমি ওটা খাইতে পারতেছো না, তাহলে কত ঝামেলা না? সেক্ষেত্রে বাইরে থেকে ওকে রক্ত প্রদান করতে হয়। তাহলে এই যে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে বা রোগের কারণে যখন তোমাকে রক্ত প্রদান করা প্রয়োজন হচ্ছে, এখন ধরো আমি এরকম কোনো একটা ব্যক্তির কাছ থেকে রক্ত এনে তোমাকে দিয়ে দিলাম, মনে করো যাচাই বাছাই করলাম না, অনেক তাড়াতাড়ি তাড়াহুড়ায় আসি, রক্তের প্রয়োজন, হ্যাঁ পাইলাম, বি পজিটিভ রক্ত দিয়ে দিলাম। সেক্ষেত্রে ওই ব্যক্তির রক্তে যদি এইচআইভি ভাইরাসটা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার দেহেও ভাইরাসটা প্রবেশ করে গেল, তাই না? তাহলে তুমিও হচ্ছে এইডসে আক্রান্ত হয়ে যাবা। তাহলে এই কথাটাই বলছে যে রক্ত আদান প্রদানের মাধ্যমে হইতে পারে। তারপরে এইডসে আক্রান্ত বাবা থেকে সন্তানের দেহে রোগটি কিন্তু ছড়ায় না। দেখো এই কথাটা কিরকম, এই লাইনটা পড়ে আবার তুমি অবাক হয়ে যায় না, ওমা বাবা এইডস আক্রান্ত, তাহলে সন্তানের দেহে ছড়াবে না কেন? সরাসরি ছড়ায় না বলছে, দেখো সরাসরি। কারণ কি, বাবার দেহ থেকে সরাসরি সন্তানের দেহে তো কোনো কানেকশন নাই, কিন্তু মায়ের দেহের সাথে সন্তানের দেহে কানেক্টেড, তাই না? কি জন্য? ওই যে অমরার মাধ্যমে মায়ের বডির ভিতরেই তো ভ্রূণটা ধারণ করতেছে। সেক্ষেত্রে কি হয়, যৌন মিলনের মাধ্যমে, তখন যখন বলছিলাম ওই যে যৌন মিলনের মাধ্যমে বাবার দেহ থেকে মায়ের দেহে যাবে, মায়ের দেহ থেকে পরবর্তীতে আমরা জানি যে মায়ের দেহ থেকে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান, তারপরে হচ্ছে তোমার হরমোন, এগুলো ভ্রূণের দেহে চলে যাচ্ছে। তাহলে এই যে লিকুইড পদার্থ আদান প্রদান করতেছে, তখন ভ্রূণের দেহে এইচআইভিটা চলে যাবে। অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মায়ের দুধ পান করবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার ওই যে লিকুইড পদার্থ এইচআইভি ভাইরাসটা চলে যেতে পারে। তাহলে বাবার দেহ থেকে সন্তানের দেহে সরাসরি না ছড়াইলো, কিন্তু ওই যে মায়ের দেহে যাবে, মায়ের দেহ থেকে সন্তানের দেহে ছড়ায় যাবে। সেক্ষেত্রে এই যে শিশুদের
এইডস হওয়ার কারণটা আমরা এইভাবে বলতে পারি। এরপরে এইচআইভি জীবাণুযুক্ত ইনজেকশন, সিরিজ, সুচ বা দন্ত চিকিৎসার যন্ত্রপাতি। ইনজেকশনের যে সুচ অংশটুকু ওইটা তোমার দেহে যখন পুশ করতেছে তখন দেখো ওইটা কিন্তু তোমার ভেইন বা আর্টারি পর্যন্ত যখন যাচ্ছে কিছু জলীয় পদার্থ ওখানে কিন্তু লেগে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা যদি কখনো কোনো হাসপাতালে মানে ইনজেকশন নেওয়ার জন্য যাও সেক্ষেত্রে খেয়াল রাখবা যে নতুন সিরিজ ব্যবহার করতেছে কিনা, এই জায়গাটা ইনশিওর করে। কারণ একজনেরটা দিয়ে যখন অনেকজনকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে তুমি জানো না তোমার প্রথমজন ছিল একজন এইডস আক্রান্ত রোগী, সেক্ষেত্রে তার দেহ থেকে কিন্তু তোমার দেহে ওই যে চিকন সূচের মাধ্যমে ওই জলীয় উপাদানটা যে এখানে সংস্পর্শে চলে আসলো ওখান থেকে তোমার দেহে কিন্তু এই ভাইরাসটা চলে আসতে পারে। এছাড়াও দেখো একই সুচ, তারপর দন্ত চিকিৎসার যন্ত্রপাতি। একটা যন্ত্রপাতি তো দন্ত চিকিৎসকরা, ডেন্টিস্টরা দেখবা ফেলে দেয় না, ওরা কিন্তু ওইটা দিয়েই হচ্ছে সবাইকে চিকিৎসা করে। সেক্ষেত্রে এইখানে খেয়াল রাখবা যে ওরা এটাকে পরিষ্কার করে নিল কিনা, ওই যে তোমার হচ্ছে মানে জীবাণুনাশকের ভিতর ডুবায় হচ্ছে পরিষ্কার করে নিছে কিনা এতটুকু ইনশিওর করবা। তাহলে এই যে যন্ত্রপাতিগুলা অনেকের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, একজন অসুস্থ ব্যক্তিকেও ধরো এটা দিয়ে ব্যবহার করলো, পরবর্তীতে যে সুস্থ ব্যক্তি আসতেছে তার কাছেও কিন্তু এই রোগটা ছড়ায় যেতে পারতেছে। তাহলে সেলুনেও যখন আমরা চুল কাটাতে যখন যাবা তখন দেখবা যে একই ব্লেড দিয়ে একাধিক ব্যক্তির মাথা মুন্ডন করতেছে কিনা, এই জায়গাটা কিন্তু মানে তাদেরকে মানা করবা যে নতুন ব্লেড দিতে বলবা। তারপরে এইডসে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন, আমরা কিডনি প্রতিস্থাপন শুনছি না, তবে বিভিন্ন অঙ্গ কিন্তু এরকম ট্রান্সফার করা যায়। তাহলে এই যে অর্গানগুলো যখন ট্রান্সফার করতে তুমি যাবা সেক্ষেত্রে তোমার এতটুকু নিশ্চিত হওয়া লাগে যে টিস্যু ম্যাচ করছে কিনা, ব্লাড গ্রুপ ম্যাচ করছে কিনা, তাই না? এই যে টিস্যু ম্যাচ করতে গেলে বা ব্লাড গ্রুপ ম্যাচ করতে গেলে তোমার কি হচ্ছে, নিকটাত্মীয়দের কাছ থেকেই হচ্ছে আমরা বেশি নিতে পারতেছি। এখন এই যে ট্রান্সফার করতে গেলাম যে রক্তগুলা বা এই যে টিস্যুগুলা ওখানে ভিতরে এইচআইভি ভাইরাসটা তোমার দেহে চলে আসতে পারে। মানে অপারেশনের মাধ্যমে তুমি ওই কোনো একটা ব্যক্তি থেকে নিলা ওই অর্গানটা, ওই ব্যক্তিটা ধরো এইডস আক্রান্ত ছিল, সেক্ষেত্রে তোমার দেহেও কিন্তু চলে আসতে পারতেছে। তাহলে এই যে কতগুলা কারণ, সবগুলা কারণেই আমরা দেখতে পারলাম যে এই যে জলীয় পদার্থ বা তরল পদার্থ আদান প্রদান, তাই না? সেক্ষেত্রে এইগুলা হচ্ছে এইডসের কারণ। তুমি যদি কারণ জানো প্রতিরোধ তোমার কাছে খুবই সহজ, কারণ এইটা যদি কারণ হয় তুমি এই কারণটা এড়ায় চলো। এই যে তোমার হচ্ছে এই একই ব্লেড সুচ ব্যবহার করলে যদি এইডস ছড়ায় সেক্ষেত্রে তুমি একই ব্লেড সকলের ক্ষেত্রে ব্যবহার করিও না, তাহলে তো তুমি মানে এই রোগটা থেকে পরিত্রাণ পাইতে পারতেছো, তাই না? তাহলে কারণ জানলে প্রতিরোধ কিন্তু আলাদা করে পড়া লাগে না, এই সবগুলা থেকে রক্ষার উপায়টা শুধু বলে দিবা। এরপরে আসো এইডসে তুমি আক্রান্ত হইছো কিনা এটা লক্ষণ আমরা বুঝবো কিভাবে। এইডসে আক্রান্ত ব্যক্তির যে লক্ষণগুলা এটা কিন্তু খুব সহজে প্রকাশ পায় না, প্রকাশ পাইতে পাইতে হচ্ছে 6 মাস লাগে, মানে এইডস আমাদের দেহে লুকানো অবস্থায় থেকে যেতে পারে। তাহলে লক্ষণগুলা কি কি দেখো, দ্রুত রোগীর ওজন কমতে থাকবে। এখন এরকম না যে তুমি খাবার কম খাচ্ছ ওজন তো কমবেই, খাবার তুমি ঠিকই খাচ্ছ তবুও তোমার ওজন কমতে থাকবে, এটা তো অস্বাভাবিক, তাই না? তুমি খাবার খাচ্ছ তাও কেন ওজন কমবে? তাহলে এরকম হয় যে দ্রুত রোগীর ওজন কমে যায়, এত দ্রুত কমে গেলে তো আবার সমস্যা। তাহলে ওইটা দেখেই বুঝতে হবে যে অবশ্যই কোনো একটা মারাত্মক রোগের সিমটম। এরপরে 1 মাসের বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকে অথবা জ্বর জ্বর ভাব দেখা যায়। 1 মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা, অনেক দিন ধরে শুকনো কাশি থাকে। তাহলে সবগুলা সিমটম কি হচ্ছে, 1 মাসের বেশি সময় ধরে থাকতেছে, তাই না? এরপরে ঘাড় ও বগলে ব্যথা অনুভব হয়, মুখমণ্ডল খসখসে হয়ে যায়, আবার মুখমণ্ডল ফুলে যায়। এই সময় কি হয়, চোখ মুখ এগুলো হচ্ছে ফুলে যায়, আর ফুলে যাওয়াটা অনেক সহজে কমে না। এই যে দেখো এই চোখের পাতা, মুখমণ্ডল, নাক এগুলো হচ্ছে ফুলে যায়। এরপরে সারা দেহে চুলকানি হওয়া, এই যে সিমটমগুলা এগুলা যদি কারো ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রথমে হচ্ছে টেস্ট করে দেখবো যে আসলেই এইডস কিনা, কারণ কিছু কিছু লক্ষণ তোমার বিভিন্ন রোগের ক্ষেত্রে হচ্ছে আমরা সিমিলার দেখতে পাই। এই লক্ষণ দেখা দিলেই যে তোমার এইডস হয়ে গেছে এটা মানে ভয় পাওয়ার কিছু নেই, সেক্ষেত্রে আগে টেস্ট করবা তারপরে হচ্ছে ইনশিওর হওয়া যাবে। তাহলে এই যে এইডস আক্রান্ত ব্যক্তি মানে যদি ধরো ইনশিওর হইলা যে এইডস হয়েছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে অবশ্যই অন্যদের কাছে যাতে সংক্রমণটা না ঘটে এই জায়গাটা খেয়াল রাখা লাগবে। কারণ এইডস দেখো কত সহজেই হচ্ছে তোমার এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দেহে চলে যেতে পারতেছে। তাহলে তাকে আমরা মানে অবশ্যই সচেতনভাবে জীবনযাপন করলে মানে এই কারণগুলো তুমি জানো, এই কারণগুলো এড়াই চললেই হচ্ছে আমরা এটা থেকে নিস্তার পাইতে পারবো। তাহলে এই যে একটা ঘাতক ব্যাধি এটা থেকে পরিত্রাণ কিভাবে আমরা পাইতে পারি বা এটার লক্ষণ কি কারণগুলো আমরা জানলাম, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।